আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো ২০২৪ সালের ৫ই আগস্ট দুপুরের পর থেকে বাংলাদেশে একেবারে এই সংবাদটা ছড়িয়ে দেওয়া হলো যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালাইছেন। কিন্তু আমরা কোনোভাবেই এই হিসাবটা মিলাইতে পারলাম না যে তিনি কীভাবে পালাইলেন। রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে রাষ্ট্রের সামরিক যান ব্যবহার করে তাকে ভারতে রেখে আসা হয়েছে, কিন্তু এরা বলতেছে পালাইছে। হ্যাঁ, এই বয়ানের সাথে তারা বললো হ্যাঁ শেখ হাসিনা তো পালাইছে, আমরা ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসবো, তার বিচার করব, তাকে এই করব সেই করব, নানান ধরনের বক্তব্য, নানান ধরনের হুঙ্কার গর্জন আমরা চারিদিক থেকে শুনতে পেলাম। কিন্তু এখন ১৬ মাস অতিবাহিত হয়ে গেল, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনোভাবেই সম্ভব হতে আসে না, বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে। এখন এই অন্তর্বর্তী সরকারের যে নিয়োগকর্তারা আছেন তারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুঙ্কার দেন, হ্যাঁ ভারত শেখ হাসিনাকে ফেরত দিতেছে না, ভারতকে এই করবে সেই করবে, সেভেন সিস্টার্স একেবারে খণ্ড খণ্ড করে দেবে। হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে ব্যাপকভাবে কিন্তু মানে ভারত কিন্তু উদ্বিগ্ন, ব্যাপকভাবে উদ্বিগ্ন। যাই হোক, সকল কিছুর উপেক্ষা এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত বরাবর অনেকবার চিঠি দেওয়া হয়েছে। ভারতের বাংলাদেশে অবস্থিত হাই কমিশনারকে ডেকে নিয়ে এসে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে। আবার শেখ হাসিনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে, রায় হওয়ার পরেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে। সকল চেষ্টা করেও তারা পারতেছে না, না পারার পরিপ্রেক্ষিতে এখন ভারত বিদ্বেষ আরও উতরে দিতেছে। সম্প্রতি ভারত, দেখেন আমরা কিন্তু এটা জানি যে ভারতের বর্তমানে সরকারে আছে বিজেপি। এই বিজেপি নামক রাজনৈতিক দলটার যিনি প্রধান নরেন্দ্র মোদী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী, তিনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এইভাবেও কিন্তু সংবাদ আমরা দেখলাম, আমরা এটা বিশ্বাস করলাম বা আমরা এটা মানলাম। যদিও আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন গেলেন ভারতে তখন ভারতের সকল দলের একটা বৈঠক হলো, সর্বদলীয় একটা বৈঠক হলো। এই শেখ হাসিনার বিষয়ে সংসদে উপস্থাপন করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরে বলা হলো যে মোদি আশ্রয় দিছে। কিন্তু এখন স্পষ্টভাবে ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত শেখ হাসিনা প্রশ্নে একটা প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। সেই প্রতিবেদনটা আপনাদেরকে পড়ে শোনাবো। সেখানে কি বলছে ভারত, সেখানে দেখেন কয়েকটা বিষয় খুব স্পষ্ট করছে ভারত তাদের অবস্থান শেখ হাসিনার বিষয় এবং বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কি পরিস্থিতি দাঁড়াইতেছে, কি হতে পারে, কি তাদের স্ট্যান্ড, সকল কিছুই প্রতিবেদনে উল্লেখ করছে এবং ইঙ্গিতপূর্ণ বার্তাতে নিয়ে তারা দিচ্ছেন, সেটাও বিশ্লেষণ করব। তার আগে আপনাদেরকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব করা অতীব জরুরি। সাবস্ক্রাইবের সংখ্যাটা অনেক বড় হওয়া দরকার ৭১-এর কণ্ঠকে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার কণ্ঠকে শক্তিশালী করার জন্য। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে নেন, আর যারা ইতিমধ্যে করছেন অনেক অনেক ধন্যবাদ। দেখেন, আমি আপনাদেরকে নিউজ জানাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু ১৭ ডিসেম্বর ২০২৫ কিছুদিন আগে বলছিলেন যে ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় আমরা পারবো না। স্পষ্ট ভাষায় মিডিয়াতে বলে দিচ্ছেন যে ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, অর্থাৎ ভারতের শেখ হাসিনা অবস্থান করতেছেন রাজপথে, এই সরকারের নিয়োগকর্তারা যেভাবে হুঙ্কার দেয়, গর্জন দেয়, এইগুলো দেখে পররাষ্ট্র উপদেষ্টা তো বলে ফেলালেন যে হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো অংশ না। এটা কিন্তু স্পষ্ট করলেন যে বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না। শেখ হাসিনাকে ফেরত আনা তো দূরের কথা, শেখ হাসিনাকে থামানোই সম্ভব না যদি ভারত না থামায়। তারপরে দেখেন, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রশ্নের জবাবে বলছিলেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কি না সেই সিদ্ধান্ত নিতান্তই শেখ হাসিনার উপর। মানে ভারতের তিনি থাকবেন কি থাকবেন না, তিনি কি করবেন, কোথায় যাবেন, সেই সিদ্ধান্ত পরিপূর্ণ শেখ হাসিনার উপরই ভারত দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আপনার খুশি। যেহেতু শেখ হাসিনাকে অতিথি হিসাবে মানে এই বিষয়ে আপনাদের কথা বলছি যে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো, মানে ওপেন করে দেওয়া হলো, আনলক করে দেওয়া হলো, এ বিষয়ে তখন কিন্তু কথা হয়েছে। তারপর আর একটা ওই ১৭ ডিসেম্বরেরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হাসান আর একটা কথা কিন্তু বলছিলেন ভারত এবং শেখ হাসিনার বিষয়ে, যে ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে না, উল্টো কিছু বিষয়ে নসিহত করছে। মানে ভারত তো শেখ হাসিনাকে ফেরত দিতেইছে না, বরঞ্চ ভারত আরও কিছু নসিহত করছে যে ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন, এরকম নসিহত করছে। এই কথাটা কিন্তু বলছে।
এই যে সংবাদ তিনটা আপনাদেরকে জানালাম, এটা জানালাম এই জন্য যে এখন যে আপনাদেরকে আমি জানাবো যে ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে এই সংবাদগুলো, এই যে মতামত, দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এইটার সাথে লিঙ্ক আপ খুঁজে পাওয়া যায়। দেখেন, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজ মানে বিবিসি বাংলায় নিউজটা করছে, শিরোনামটা এরকম, আপনারা সেটা অনলাইনে পড়ে নিতে পারেন। ঢাকার পরিস্থিতি দিল্লির কাছে কৌশলগত চ্যালেঞ্জ, হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলল কমিটি। কোন কমিটি? সংসদীয় কমিটি। সংসদীয় কমিটি মানে সর্বদলীয়, অর্থাৎ পুরা ভারত। এখন শেখ হাসিনার প্রশ্নে তাদের পুরা ভারতের অবস্থান স্পষ্ট করছে। দেখেন, এখানে বলা হয়েছে, তার আগে আমি আপনাদেরকে শেখ হাসিনার বিষয় বলার আগে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক এবং ভারত যে এতটুকু উদ্বিগ্ন সেটা এটা শোনার পরে বুঝতে পারবেন। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধের পর বর্তমানে বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ভারত। যদিও 1971 সালের চ্যালেঞ্জটি ছিল অস্তিত্বের, মানবিক এবং নতুন রাষ্ট্রের জন্মের। 1971 সালের যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখানে কি কি চ্যালেঞ্জ ছিল? যে অস্তিত্বের, মানবিক এবং নতুন রাষ্ট্রের জন্মের চ্যালেঞ্জ ছিল। কিন্তু 2025-এর যে চ্যালেঞ্জটা ভারত দেখতেছে, সেইটা 1971 সালের মুক্তিযুদ্ধের পর বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে কিন্তু ভারত দেখতেছে। এটা কিন্তু ছোটোখাটো বিষয় হিসেবে তারা দেখতেছে না, হালকাভাবে দেখতেছে না। সাম্প্রতিক চ্যালেঞ্জটির গুরুতর একটি প্রজন্মের বিচ্ছিন্নতা, রাজনৈতিক পট পরিবর্তন এবং একটি ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের। এই প্রতিবেদন তৈরির জন্য কমিটি সরকারি কর্মকর্তা ছাড়াও বিশেষজ্ঞদের সাক্ষ্য ও মতামত বিবেচনা করা হয়েছে। শুধু যে সরকারি কর্মকর্তা তাই নয়, বিশেষজ্ঞদের সাক্ষ্য নেওয়া হয়েছে, মতামত বিবেচনার মধ্যে রেখে কিন্তু প্রতিবেদনটা করা হয়েছে। ওই বিশেষজ্ঞরা কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটিতে বহিরাগত শক্তির প্রভাব, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শুধু এখানে এর সাথে সাথে বহিরাগত শক্তির প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে ভারতের নিরাপত্তা ও পররাষ্ট্রের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা কিন্তু আশঙ্কা প্রকাশ করছে কারা? বিশেষজ্ঞরা। এটা কিন্তু ভারত বিবেচনার মধ্যে রেখেছে, প্রতিবেদনে উল্লেখ করছে। এখন আসেন শেখ হাসিনার বিষয়ে। আশা করি খুব মনোযোগ সহকারে শুনবেন। শেখ হাসিনার বিষয়ে সর্বদলীয় মানে ভারত সংসদীয় কমিটি মানে পুরো ভারতের অবস্থান আমি আপনাদেরকে পড়ে শোনাই কোট আনকোট করে। সংসদে পেশ করা ওই প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ এবং দেশের ঐতিহ্য পরম্পরাকে মাথায় রেখে নেওয়া। তার মানে এটা সোজা বাংলা যদি বলি যে শেখ হাসিনাকে তারা অতিথি হিসাবে নিচ্ছে। কি অতিথি হিসাবে নিচ্ছে, কোন প্রেক্ষাপটে তিনি গেছেন, এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কমিটি নোট করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি দেশটির মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের উপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত গুরুতর দুর্দশাগ্রস্ত, খেয়াল করেন, গুরুতর দুর্দশাগ্রস্ত বা অস্তিত্বের হুমকির মুখোমুখি ব্যক্তিদের আশ্রয় দিয়েছে ভারত। গুরুতর দুর্দশা, দেখেন, দুর্দশাগ্রস্ত, অস্তিত্বের হুমকির মুখোমুখি, তাকে আশ্রয় দিচ্ছে, অতিথি হিসাবে নিচ্ছে। শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে শুধু শেখ হাসিনার অবস্থান বিষয়ে তারা স্পষ্ট করল না। দেখেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য, সংসদীয় কমিটির বক্তব্য এক মিলে গেল যে যাই কিছু হবে শেখ হাসিনা অতিথি হিসাবে সেখানে আছে, তিনি এখানে থাকবেন কি থাকবেন না এইটার জন্য ভারত কোনোভাবেই হস্তক্ষেপ করতেছে না। এটা ভারত তার উপরই ছেড়ে দিচ্ছে যে আপনি কি করবেন। এখন শেখ হাসিনার বিষয়ে যে একটা অভিযোগ আছে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সরকার নিয়োগকর্তাদের পক্ষ থেকে, যে সেখানে বসে অর্থাৎ ভারতের মাটিতে বসে শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করতেছে এবং বাংলাদেশের সহিংসতা সরানোর এরকম একটা অভিযোগ আছে, সেই বিষয়ে কিন্তু ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কমিটিকে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন যার অ্যাক্সেস তার কাছে রয়েছে, এবং ভারত তাকে কখনোই ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করে না। একেবারে স্পষ্ট স্ট্রেট কাট কথা বলে দিচ্ছে যে শেখ হাসিনা যে বিভিন্ন সময় বিবৃতি দিচ্ছেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, সেটা শেখ হাসিনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা পরিপূর্ণ অ্যাক্সেস বলতে কি পরিপূর্ণ নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে, এখানে ভারতের কিছু নাই। কিন্তু ভারত এইটা নিশ্চিত করতেছে যে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান ভারত প্রদান করে নাই। শেখ হাসিনা যা করতেছে ব্যক্তিগতভাবে করতেছে, তার নিজস্ব নিয়ন্ত্রণাধীন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনি করতেছেন। তার মানে কি এখানেও কিন্তু স্পষ্ট করলেন যে এই জায়গায় ভারতের কিছুই করার নেই, কিছু করবে না ভারত। এখন এই যে নিউজটা আপনাদেরকে পড়ে শোনালাম, দেখেন মুখে তো অনেক কিছু বলা যায়, শেখ হাসিনাকে নিয়ে আসবে, না হলে এটা হবে সেইটা হবে। আমি এইমাত্র একটা নিউজ দেখলাম যে ভারতে বাংলাদেশের হাই কমিশনার আক্রান্ত হয়েছে। এটা কিসের জন্য হলো, আগে কারা করলো? মানে এইগুলো করে যেটা সম্ভব না, এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। শেখ হাসিনা যদি স্বইচ্ছায় বাংলাদেশে না আসেন, তাহলে স্বইচ্ছায় আসতে চাইলেও তো মনে হয় যে ভারত তাকে আসতে দেবে। ভারত বাংলাদেশে শেখ হাসিনার আগে নিরাপত্তা নিশ্চিত করবে, তারপরে আসতে দেবে। এখন যে পরিবেশ পরিস্থিতি, দেশে কি আইন শৃঙ্খলা আছে, দেশে কি বিচার মানে স্বাভাবিক পরিস্থিতি আছে, দেখা গেলো যে মব সৃষ্টি করে প্রাণনাশের মানে ঘটনা ঘটে গেল, সেটার দায়ভার কি ভারত নেবে? কোনোভাবেই নেবে না। দেখেন একজন মানুষকে যখন আপনি আশ্রয় দেবেন, বা একজন রাজনৈতিক নেতা বা নেত্রীকে যখন আপনি আশ্রয় দেবেন, তার দায়িত্ব, তার দায়ভার কিন্তু নিতে হয়। তাকে আপনি এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে দেবে না। শেখ হাসিনা যদিও আসতে চায়, তারা দেবে না। যদি সেরকম পরিবেশ সৃষ্টি করতে পারে বাংলাদেশ, যে শেখ হাসিনার মতো একজন নেত্রী বাংলাদেশে আসবে, দেখেন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আর ঘরে বসে থাকবে না। যতই জীবনের হুমকি, তারা রাজপথে নামবে। এই সকল কিছু কন্ট্রোল করার মতো, পরিস্থিতি স্বাভাবিক রাখার মতো সেই সক্ষমতা বর্তমান অন্তর্বর্তী সরকারের আছে নাই। এটা মুখে বললে হবে না তো, যার কারণে এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব না। মুখে বলা সহজ, করা কঠিন। তবে শেখ হাসিনা প্রসঙ্গে, শেখ হাসিনা ভারতে অবস্থান প্রসঙ্গে, শেখ হাসিনার এই যে রাজনীতি ভারতে বসে বা বক্তব্য দেওয়া প্রসঙ্গে, বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে, ভারতের অবস্থান কি, আর একজন নিরাপত্তা কি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের কথা শুনলাম আমি ভারতের, তিনি বললেন যে ভারত সর্বোচ্চ 48 ঘন্টা অপেক্ষা করতে পারে, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেছে, এরকম বক্তব্য তারা দিতেছে ভারতের বিভিন্ন নেতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। জানি না কী হয়, তবে শেখ হাসিনা প্রসঙ্গে এই বিষয়টা কিন্তু এখন ভারতের বিষয়, এখনও এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। যদি এটা না হতো, সংসদীয় কমিটি যদি এই প্রতিবেদনটা না প্রকাশ করতো, যদি বিশ্ব মিডিয়াতে না দিত, তাহলে কিন্তু ইতিহাসে লেখা থাকতো যে ভারতের বিজেপি সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছিল। কিন্তু এখন ইতিহাসের পাতায় লেখা থাকবে যে ভারত আশ্রয় দিচ্ছিল শেখ হাসিনাকে। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডক্টর ইউনূস তিনি আশা দেখাইতে পারেন, স্বপ্ন দেখাইতে পারেন, কিন্তু সেটা পূরণ করতে পুরোপুরি যে সফল সেরকম বলা যায় না। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখতেছি ব্যর্থ আর ব্যর্থ। তাই না এই ব্যর্থতা নিয়ে এই সরকার আর কতদিন টিকতে পারে। পরিশেষে একটাই কথা, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। যারা করছেন তাদেরকে ধন্যবাদ, কারণ অডিয়েন্স দরকার। কথা আপনি যতই মূল্যবান কথা বলেন না কেন, আপনার কথা যদি মানুষ বেশি শোনে, তাহলে সেই কথার মূল্য বেশি। আপনার কথা যদি মানুষ কম শোনে, সেই কথা যতই মূল্যবান হোক না কেন মূল্যহীন হয়ে পড়ে। বাংলাদেশ স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ, ৭১-এর কণ্ঠকে শক্তিশালী করতে আপনাদের সহযোগিতা করতে হবে। সেটা হলো আপনাদের সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।